একটু বকবক করি। দর্শন বিজ্ঞানকে পথ দেখাতে পারলেও ধর্মকে পথ দেখাতে পারে না। কারণ ধর্মের ধর্ম হলো সারাক্ষণ নির্দিষ্ট একটি অবস্থানে স্থির থাকা। আসন ছাড়লেই এর বিলুপ্তি ঘটে। ধর্ম যদি বলে সাত আসমানের উপর একটি নীল তিমি আছে, তাহলে ধার্মিকদের পক্ষে ওই নীল তিমিকে অস্বীকার করা সম্ভব নয়। কিন্তু দর্শনে এ স্থিরতা নেই। দর্শন গতিশীল ও প্রবাহমান। দর্শন যখন স্থির হয়ে পড়ে তখন তা আকার ধারণ করে ধর্ম ও রাজনৈতিক আদর্শের। গৌতম বুদ্ধ ও মহাবীরের দর্শন এখন ধর্ম হয়ে গেছে, যেরকম মার্কসের দর্শন পরিণত হয়েছে রাজনৈতিক লিফলেটে। ফলে বলা যায় অন্ধ অনুসারী বা মুরিদ নয়, দার্শনিকের প্রধান কাজ সমাজে নতুন দার্শনিক সৃষ্টি করা, যারা তার মতামতকে এগিয়ে নেবেন সামনের দিকে, অথবা বিকল্প মতামত দ্বারা চ্যালেঞ্জ করবেন বিদ্যমান মতামতকে। থ্যালিস যখন বলেন সবকিছুর উদ্ভব পানি থেকে হয়েছে, তখন তার ছাত্র অ্যানাক্সিম্যান্ডার জানালেন পানি নয়, সবকিছুর উদ্ভব ঘটেছে আপিরন থেকে। কিন্তু অ্যানাক্সিম্যান্ডারের ছাত্র অ্যানেক্সিমিনিস প্রচার করলেন নতুন কথা। তিনি বললেন আপিরন নয়, সবকিছুর জন্ম বাতাস থেকে। তবে বাতাসও বেশি দিন টেকেনি। হেরাক্লিটাস এসে শোনালেন মহাবিশ্ব তৈরি হয়েছে আগুন থেকে। তবে হেরাক্লিটাস থেকে জেনোফেন, জেনোফেন থেকে পিথাগোরাস, পিথাগোরাস থেকে পারমোনিডিস, পারমোনিডিস থেকে জেনো, জেনো থেকে ইমপেডোক্লিস, ইমপেডোক্লিস থেকে অ্যানাক্সোগেরাস এবং অ্যানাক্সোগেরাস থেকে লুসিপাস। এ পর্যন্ত এসে আমরা জানলাম মহাবিশ্ব তৈরি হয়েছে পরমাণু দিয়ে। লুসিপাস বললেন সবকিছুই অবিভাজ্য ছোট ছোট কণা দ্বারা গঠিত। ডেমোক্রিটাস ও একই কথা বললেন। বললেন হ্যাঁ, চারপাশে যা কিছু দেখি তার সবই পরমাণু ও শূন্যস্থান। জ্ঞান ও সত্য সন্ধানের এই নিরবচ্ছিন্ন ও ধারাবাহিক প্রচেষ্টা, নির্ভীক সংগ্রাম, যা পর্যবেক্ষণ ও যুক্তি তর্কের মধ্য দিয়ে থ্যালিস থেকে এসে পৌঁছালো ডেমোক্রিটাস পর্যন্ত, এটি দর্শন। থ্যালিসের কর্মকাণ্ডকে খুব তুচ্ছ মনে হতে পারে, কিন্তু মানুষের যা রেকর্ডেড ইতিহাস, তাতে থ্যালিসদের ওই ক্ষুদ্র প্রশ্নটি, অর্থাৎ আমরা যা দেখি তা কি দিয়ে তৈরি, এটি থ্যালিসদের আগে আর কারো মনে তীব্র শক্তিতে উদয় হয়নি। সবাই যখন দেবদেবী নিয়ে ব্যস্ত ছিল, নিঃশর্ত সমর্পণ ছাড়া আর কোনো ভাবনা যখন কারো মাথায় ছিল না, তখন প্রাচীন গ্রিসে হঠাৎ একদল মানুষ দেখা দিল, যারা হুট করে চারপাশের সবকিছু নিয়ে প্রশ্ন করতে শুরু করলো। এটি এক মহা বিস্ময়কর ঘটনা। কি দরকার ছিল প্রশ্ন করার? কিসের তাড়না তাদেরকে উস্কে দিয়েছিল জ্ঞান ও সত্যের তালাশের দিকে? কেন জেনোফেন একদিন বলে বসলেন দেবদেবীর উপাসনা অর্থহীন, তাদের আচরণ অযৌক্তিক? ঘোড়ার যদি হাত থাকতো, তাহলে সে ঘোড়ার মতোই দেখতে একটি দেবতার ছবি আঁকতো। সম্ভবত তাদের ভেতর জন্ম নিয়েছিল হঠাৎ এমন কোন বোধ, যা স্থির ধর্মীয় ব্যাখ্যা বিশ্লেষণকে পায়ে মারিয়ে উঁকি দিয়েছিল মুক্ত আকাশে। এ বোধ, এ কৌতূহল, দর্শন, যা প্রাচীন ও মিশরীয় ব্যাবিলিয়নদের ছিল না। গণিত, লেক্সিকোগ্রাফি ও জ্যোতির্বিদ্যায় সাধারণ দক্ষতা থাকার পরও শতকের পর শতক ধরে ধর্মতন্ত্রে স্থির থাকায় কোনো গুরুত্বপূর্ণ দার্শনিক চিন্তা মিশর ও ব্যাবিলনে ছড়াতে পারেনি। কারণ ধর্মতন্ত্রের নিয়ম হলো গতকালের সত্যই আজকের সত্য। কোন নতুন সত্য উদ্ভাবনের সুযোগ ধর্মতন্ত্রে নেই। গতকাল কেউ সূর্যের পূজা করলে আজকেও তাকে সূর্যের পূজাই করতে হবে, এই ছিল মিশর ও ব্যাবিলনের নিয়ম। এই নিয়ম ভাঙার সাহস কেউ করেনি, কিন্তু গ্রিক মাইলেসিয়ানরা এই নিয়ম ভেঙেছিল। একটি ছোট প্রশ্নের মধ্য দিয়ে তারা সূচনা করেছিল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুদ্ধি বিপ্লবটির, যেটির নাম আমরা দিয়েছি দর্শন। একটি কথা মনে করে দিয়ে শেষ করছি। এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।